সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথম এবং দ্বিতীয় শিফটে সকল শিক্ষার্থী আজকে এই ক্লাসে অংশগ্রহণ করবে। তোমাদের 22 তারিখে বোধহয় পরীক্ষা শুরু, এবং শুরুতেই তোমাদের অ্যাকাউন্টিং পরীক্ষা। তো সেই হিসাবে আজকে কিন্তু তোমাদের শেষ ক্লাস, সম্ভবত অনলাইন ক্লাস। তো আজকে তোমাদের একটা অঙ্ক দেখাবো। যারা আসো এখন যোগদান করো এবং কমেন্টে তোমাদের নাম, রোল অবশ্যই উল্লেখ করবে। 2-1 মিনিটের মধ্যে তোমরা সবাই ক্লাসে যুক্ত হও। গত ক্লাসে আমরা অঙ্ক শুরু করেছিলাম, তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে তোমাদের আরও একটি অঙ্ক দেখাবো। তোমাদের গ্রুপে একটা মেসেজ দিয়ে দিতে পারো যে যারা ক্লাসে এখন সংযুক্ত হয়নি তারা যাতে ক্লাসটা দেখে। তো আজকে তোমাদের বইয়ের উদাহরণ 5 নম্বর অঙ্কটা দেখাবো। বই সাথে থাকলে দেখতে পারো। মিড টার্ম পরীক্ষায় তোমাদের 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত থাকবে। একজন লিখছে মিড টার্ম কত অধ্যায় পর্যন্ত থাকবে? 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত। আগের ক্লাসই বলছিলাম যে তোমাদের বইয়ে যতগুলো অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর অর্ধেক, যে কোনো বইয়ে, শুধু এই বই না, যে কোনো বইয়েরই যতগুলো অধ্যায় আছে তার অর্ধেক মিড টার্ম পরীক্ষা হবে। তো এই বইটায় 12টা অধ্যায় আছে, সুতরাং প্রথম 6টা অধ্যায় নিয়ে তোমাদের মিড টার্ম পরীক্ষা। তো যাই হোক, তোমরা এখন যারা আমার সাথে আছো, তোমরা বই অবশ্যই আছে তোমাদের কাছে। তোমরা বইয়ের 105 পৃষ্ঠা বের করো। 105 পৃষ্ঠায় উদাহরণ 5 নম্বর অঙ্কটা তোমাদের দেখাবো। 5 এবং 6 দুইটাই দেখাবো। আমরা ক্লাসে তাহলে অঙ্কের দিকে চলে যাই। তোমরা অঙ্কটা দেখো আগে। এখানে এই হচ্ছে উদাহরণ 5 নাম্বার। নিম্নলিখিত লেনদেনগুলো অবলম্বনে জাবেদা প্রস্তুত করো। তোমাদের পরীক্ষায় কিন্তু এইরকমেরই থাকবে, এই মধ্য পরীক্ষা অথবা ফাইনাল পরীক্ষায় জাবেদাগুলো এরকমই থাকবে। তোমরা বোর্ডের প্রশ্নগুলো দেখে নিতে পারো। আর এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, তোমাদের বইতে মূলত যে অঙ্কগুলো আছে সবগুলোই বিগত সালের বোর্ডের প্রশ্নগুলো সলভ করা। দেখো, প্রথমে আছে 2018 সালে জানুয়ারি 1 তারিখে জনাব ফয়সাল আহমেদ 2,25,000 টাকা, এখানে মোট 2,25,000 টাকা, যার ভিতরে নগদ আছে 1,50,000, পণ্যদ্রব্য আছে 50,000 এবং আসবাবপত্র আছে 25,000 টাকা। মোটামুটি এই 2,25,000 টাকা নিয়ে জনাব ফয়সাল আহমেদ তিনি ব্যবসা শুরু করেন। এছাড়া তার উক্ত মাসে, মানে এই জানুয়ারি মাসে, আরও কিছু লেনদেন সংঘটিত হয়েছে যেগুলো নিচে আছে ধারাবাহিকভাবে। তো আমরা একটাই আলোচনা করব। তো প্রথমে যে লেনদেন ঘটনাগুলো ঘটছে আর কি, যে প্রথমেই মাসের শুরুতে জনাব ফয়সাল আহমেদ যে 2,25,000 টাকা যিনি ব্যবসা শুরু করলো, এর ভিতরে 3টা বিষয় আছে কিন্তু দেখো। একটা হলো নগদ, একটা হলো পণ্যদ্রব্য, আর একটা হলো আসবাবপত্র। এই 3টা বিষয়।
তো এখন এই তিনটা বিষয় তোমাদের আগের দিনও বলছিলাম যে যখন ব্যবসা শুরু করা হয় তখন যে সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যবসা শুরু করা হয় এই বিষয়গুলো হলো সবই ব্যবসার সম্পদ। তো সেই হিসাবে আমরা সূত্রও জানি, 3-4টা সূত্র তোমাদের পড়াইছিলাম। আমরা জানি যে ব্যবসায়ের সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট হয় সেগুলো। যেহেতু 1 তারিখে এইগুলো সবই সম্পদ এবং কারবারের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সুতরাং সেই হিসাবে এই তিনটা বিষয়কে আমরা ডেবিট করব। অর্থাৎ নগদ, পণ্যদ্রব্য এবং আসবাবপত্র তিনটাকেই ডেবিট লিখব। তবে নগদকে আমরা নগদান হিসাবে লিখব, আর পণ্যদ্রব্যকে পণ্যদ্রব্য লেখা যাবে না, পণ্যদ্রব্য লিখব ক্রয় হিসাব। যে আমি লিখে দেখাচ্ছি, এখানে প্রথমে তারিখ লিখব যে 2018 সাল জানুয়ারি 1 তারিখ। প্রথমে আছে নগদ, নগদকে লিখব নগদান, নগদান হিসাব ডেবিট। এরপর আছে পণ্যদ্রব্য। তো পণ্যদ্রব্যকে পণ্যদ্রব্য লেখা যাবে না, তাহলে ভুল হবে। পণ্যদ্রব্যকে সবসময় আমরা ক্রয় হিসাব লিখব, পণ্যদ্রব্যকে লিখব ক্রয় হিসাব, এটাও ডেবিট। আর আছে আসবাবপত্র, আসবাবপত্রকে আমরা আসবাবপত্রই লিখব, আসবাবপত্র হিসাব ডেবিট। এখানে তিনটেই ডেবিট, কারণ হলো তিনটেই ব্যবসার এখন সম্পদ, আর এই সম্পদ এখন কারবারে বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সূত্র অনুযায়ী যে সম্পদ বাড়লে ডেবিট হয়। তো এই তিনটার সামনে সামনে আমরা ডেবিটের ঘরে টাকা লাগবে এখন, যেহেতু এটা ডেবিটের ঘর। তো এখানে নগদ আছে 1,50,000, আর পণ্যদ্রব্য মানে ক্রয় আছে 50,000, আর আসবাবপত্র আছে 25,000 টাকা। এখন দেখো এই যে তিনটে সম্পদ, এই তিনটে তো একদিকে কারবারের সম্পদ, অন্যদিকে যেহেতু ফয়সাল আহমেদ একজন ব্যবসায়ী, সে এই সম্পদগুলো কারবারে সরবরাহ করছে। তো একদিকে যেমন কারবারে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে কিন্তু কারবারে আবার দায়ও বৃদ্ধি পেল নাকি। তো এই ব্যবসার শুরুতে যে সম্পদগুলো নেওয়া হয় এগুলোকে কিন্তু একত্রে বলছিলাম যে মূলধন বলা হয়, এগুলোই কারবারের মূলধন। তো আমরা এখানে মূলধন লিখব এখন, যেহেতু এই তিনটাকে বলা হয় একত্রে মূলধন। আর এই মূলধন হলো কারবারের জন্য এখন দায়, আর আমরা জানি সূত্র অনুযায়ী যে দায়গুলো হচ্ছে ক্রেডিট, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট। এখন মূলধন তো ওই যে তিনটা বিষয় নিয়ে নাকি, যে 1,50,000, 50,000 আবার 25,000, এই তিনটা যোগ করলে কত হয় দেখো, 1,50,000 আর 50, 2,25,000 টাকা। এই 2,25,000 টাকাই হলো ক্রেডিট। এই হলো মোটামুটি 1 তারিখের লেনদেনটার যে জাবেদা, যে 1 তারিখে তিনটা বিষয় নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল। সহজ নিয়ম অনুযায়ী বলবো আমি, যে একেবারে সহজ যদি বুঝতে চাও তাহলে বলবো যে যখন ব্যবসা শুরু করা হয় তখন যে সমস্ত বিষয়গুলো নিয়েই ব্যবসা শুরু করা হয় সবগুলোই ডেবিট, কারণ সবগুলোই তখন ব্যবসার সম্পদ হিসাবে থাকে। আর একদিকে যেমন এরকম সম্পদ বৃদ্ধি পেল, অন্যদিকে আবার এইটাই কারবারের দায়, যে এই দায়টার নাম হচ্ছে আবার মূলধন। যে যখন ব্যবসা শুরু করা হয়, যে সমস্ত জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয় সমস্ত বিষয়গুলোকে একত্রে মূলধন বলা হয়। সেই হিসেবে মূলধনে ক্রেডিট হয়েছে, কারণ মূলধন প্রতিষ্ঠানের জন্য দায়, সেই জন্য ক্রেডিট। তো এইগুলো 1 তারিখের লেনদেন। এখানে কারণ লিখতে হবে, ব্যবসা আমি সেদিন বলছিলাম কিন্তু যে প্রত্যেকটা লেনদেন জাবেদাভুক্ত করার পরই তোমার কারণ লিখতে হবে, যে কারণটা কি আসলে এই যে ডেবিট ক্রেডিট হইলো এটার কারণ কি। কারণ একেবারে সহজ, বলছিলাম যে এটা মুখস্থ করার কোনো বিষয় না। তোমার বইয়ে অর্থাৎ প্রশ্নে যে লাইনটা দেওয়া আছে ওই লাইনটাই হুবহু তুলে রাখবা। তো 1 তারিখে যেটা আছে এটা তো হুবহু ওই রকম তোলা যাবে না, সেক্ষেত্রে লিখবা শুধু যে নগদ, পণ্যদ্রব্য এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো, এই কথাটা লিখলেই কারণ হিসেবে চলবে। এরপর আসো 5 তারিখে। 5 তারিখে আছে কি দেখো, কবির নিকট থেকে পণ্য ক্রয়। কবির একজন ব্যক্তি, আমাদের মালিকের নাম কিন্তু ফয়সাল আহমেদ নাকি, যে যখন ব্যবসা শুরু করেছিল তার নাম ফয়সাল আহমেদ। তো এই কারবারের মালিক ফয়সাল আহমেদ। আর ধরে নাও এখন তুমি বা আমি, আমরা যেহেতু অঙ্ক করতেছি হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, যখন যে অঙ্ক করবে সেই কিন্তু এই কারবারের মালিক। যদি নিজেকে মালিক মনে না করো তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্কই ভুল হইবে।
তো এখন ধরো তুমি ফয়সাল আহমেদ, কিন্তু এখন কি করছো, তুমি ফয়সাল আহমেদ 5 তারিখে গিয়া কবির নামে একজন ব্যক্তির নিকট থেকে তুমি পণ্য ক্রয় করছো 20,000 টাকা। এখানে খেয়াল করো, কবিরের নিকট থেকে পণ্য ক্রয়, এখানে নগদ বাকি কোনো কথাই কিন্তু উল্লেখ নাই। তো এরকমের যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে কিন্তু নগদ বা বাকির কোনো কথা উল্লেখ না থাকে, তখন সেইটা কিন্তু বাকিতে পণ্য ক্রয় হিসাবে ধরতে হবে। যেখানে একজন ব্যক্তির নাম উল্লেখ আছে কিন্তু নগদের কথা উল্লেখ নাই, সুতরাং এটা বাকিতে ক্রয়। এখন দেখো, কবিরের নিকট থেকে যদি আমরা পণ্য ক্রয় করি, তো ক্রয় এত এক ধরনের ব্যয় নাকি। আমরা জানি 3 নম্বর নামিক সূত্র অনুযায়ী নামিক হিসাবে যে সূত্রটা, সেটা যে ব্যয় এবং লোকসানগুলো ডেবিট আর আয়গুলো ক্রেডিট, এই সূত্র তোমরা অবশ্যই পড়ছো। এখন দেখো, পণ্য ক্রয়, যেহেতু আমরা পণ্য ক্রয় করেছি, একদিকে আমাদের জন্য ব্যয় হবে নাকি, পণ্য ক্রয় করলে একদিকে ব্যয় হবে না, তো ক্রয়কে আমরা ব্যয় হিসাবে ডেবিট করব। এখানে ক্রয়কে লাগবে ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয় এক্ষেত্রে আমাদের ব্যয় গেল, ক্রয় ডেবিট। এখন ক্রেডিট কি হবে, আমরা পণ্য কার কাছ থেকে ক্রয় করছি, কবিরের নিকট থেকে পণ্য ক্রয় করছি নাকি, তাহলে অবশ্যই কবির হবে ক্রেডিট, যেহেতু এখানে কবির হলো দাতা। তোমরা ওই যে 1 নম্বর সূত্র পড়ছো, 1 নম্বর সূত্রটা ব্যক্তিবাচক হিসাব, যে কবির তো এখানে একজন ব্যক্তি, তো ব্যক্তিবাচক হিসাবের সূত্রটা কি, যে সুবিধা গ্রহণকারী ডেবিট আর সুবিধা প্রদানকারী হলো ক্রেডিট নাকি। তো দেখো, কবির এখানে কিন্তু সুবিধা প্রদানকারী, কারণ কবিরের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করছি, সে সুবিধা দিছে আমাদের, তো সেই সূত্র অনুযায়ী কবির ক্রেডিট হবে। তো এখানে আমরা কবিরের নামটা সরাসরি লিখব না, আধুনিক যে হিসাব বিজ্ঞানের যে নিয়ম অনুযায়ী আমরা কবিরের নাম আগে লিখব না, আমরা আগে লিখব যে কবির একজন পাওনাদার, কিন্তু এখানে যেহেতু আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি, তো সেই হিসাবে কবির পাওনাদার, আমরা পাওনাদারকে আবার পাওনাদারও লিখব না, পাওনাদারকে লিখব প্রদেয় হিসাব। পাওনাদার আর প্রদেয় একই কথা, তো পাওনাদার লেখা যাবে না, এখন আধুনিক নিয়ম অনুযায়ী লিখতে হবে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, এরপরে একটা হাইপেন দিয়া কবিরের নাম লিখবা, কবির, ঠিক আছে। দেখো, ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয় হলো এক ধরনের খরচ, সেই জন্য ডেবিট, আর প্রদেয় মানে পাওনাদার, এই যে কবির সে সুবিধা প্রদান করেছে, এই জন্য কবির ক্রেডিট। তো এরকমই লিখতে হবে যে প্রদেয় হিসাব কবি, এখানে প্রদেয় মানে পাওনাদার, ঠিক আছে। পাওনাদার হিসাব লিখলে আধুনিক নিয়ম অনুযায়ী ভুল হবে, তো পাওনাদার আমরা লিখবো না, পাওনাদার পরিবর্তে প্রদেয় হিসাব লিখবো, সামনে একটা হাইপেন দিয়ে কবিরের নামও লিখতে হবে। আবার এই প্রদেয় হিসাব না লিখে শুধু যদি কবির লেখো, সেটাও কিন্তু এখন এই নিয়ম অনুযায়ী ভুল হইবে। সুতরাং এই নিয়মই তোমাদের, যেহেতু তোমরা শুরু কেবল অঙ্কের, এই প্রথম দিক থেকে এরকমের যদি দু একটা অঙ্ক বুঝতে পারো, তাহলে পরবর্তীতে আশা করি এই সমস্যা থাকবে না। হয়তো প্রথম দিকে একটু এই প্রদেয় পাওনাদার বুঝতে একটু সমস্যা হইবে, তো দু একটা অঙ্ক করালে কিন্তু এই সমস্যা থাকবে না। তো প্রদেয় হিসাব কবির, এটা হলো ক্রেডিট, টাকা হলো 20,000 টাকার পণ্য আমরা ক্রয় করছিলাম, তো ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই 20,000 টাকা বসাবা, 20,000, ওকে। এরপর এখানে কারণ লাগবা, মানে ব্যাখ্যা, কারণ মানে হলো ব্যাখ্যা, যে এটা ডেবিট ক্রেডিট কেন হইল, ওই একই কথা, তোমার প্রশ্নে যা লেখা আছে যে কবিরের নিকট থেকে পণ্য ক্রয়, ওই কথাটা কারণ হিসাবে লিখলেই চলবে। আচ্ছা, এরপরে আসো, এরপর আছে জানুয়ারির 10 তারিখ। তোমরা বুঝতেছো কি না, দু একজন একটু কমেন্ট করো মাঝে মাঝে যে আসলে বুঝতে পারতেছো কি না, না বুঝলে সেটা একটু কমেন্ট করে বলো যে আসলে কোনটা বুঝো নাই এরকমের। এরপরে আসো 10 তারিখে আছে ধারে মাল বিক্রয় 1,75,000 টাকা এবং নগদে 25,000 টাকা। দেখো, এখানে একটা বিষয় হলো বিক্রয়, দুইটাই কিন্তু বিক্রয়, এই যে 1,75,000 টাকা এটাও বিক্রয়, আর 25,000 টাকা এটাও বিক্রয়। একজন লেখছে যে বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এখানে পরেরটা দেখো, 10 তারিখেটা দেখো, 10 তারিখে বিক্রয় বলছে, দুইটা বিক্রয়, একটা হলো ধারে, একটা নগদে। তো 1,75,000 এবং 25, আমরা টোটাল দুটো যোগ করলে কিন্তু 2 লক্ষ টাকা হয় নাকি। এই 2 লক্ষ টাকা বিক্রয় ধরবো আমরা জানি বিক্রয় করলে আয় বৃদ্ধি পায় নাকি। আমরা যদি পণ্য বিক্রয় করি তখন কি হবে, আমাদের আয় বৃদ্ধি পাবে, আর আয় যদি বাড়ে, আমরা সূত্র অনুযায়ী জানি যে নামিক হিসাবে সূত্র অনুযায়ী আয় বাড়লে ক্রেডিট হয় নাকি, ব্যয় ডেবিট আর আয় ক্রেডিট না, 3 নম্বর সূত্র অনুযায়ী। তো বিক্রয় আমাদের আয় বিদায় বিক্রয়কে আমরা ক্রেডিট করব,
এই যে 1,75,000 টাকা এবং 25,000 টাকা, মোট 2 লাখ টাকা বিক্রয়কে আমরা ক্রেডিট করব। এখন ডেবিট করব কি সেইটা হলো বিষয়। ডেবিট হলো দুইটা বিষয় এখানে দেখো, একটা হলো ধারে মানে বাকিতে, ধার মানে বাকি, আর একটা হলো নগদে। এই দুইটা বিষয় ধারে এবং বাকিতে দুইটাকেই আমরা যেহেতু আলাদা আলাদা টাকা দেওয়া আছে এবং দুইটা বিষয় কিন্তু আলাদা, একটা নগদ আর একটা বাকি, তাহলে নগদ আর বাকি তো এক হইতে পারে না কোনোদিন, দুইটাই কিন্তু আলাদা বিষয়। বাকি যেটা ধারে, এইটা আমরা আগে বুঝি যে ধারে মাল বিক্রয়, আমরা যদি বাকিতে মাল বিক্রয় করি তাহলে বিক্রয় করছি আমরা, তাহলে সেই ব্যক্তি আমাদের নিকট কি আসলে সে দেনাদার নাকি পাওনাদার, এইটা হলো বিষয়। যেহেতু আমরা বিক্রয় করেছি তো সেই ব্যক্তি আমাদের টাকা দিবে, সেই অনুযায়ী সে হলো দেনাদার। তো দেনাদারকেও কিন্তু আমরা দেনাদার লিখবো না, দেনাদারকে লিখবো প্রাপ্য হিসাব। সুতরাং ধারে মাল বিক্রয় এক্ষেত্রে আমাদের দেনাদার সৃষ্টি হয়েছে, আর দেনাদার হলো সম্পদ, দেনাদার সম্পদ বিধায় আমরা সম্পদ বাড়ছে এখানে, সেই হিসাবে আমরা দেনাদারকে ডেবিট লিখবো। কিন্তু দেনাদার না লিখে দেনাদারের যে নতুন আপডেট ভার্সন সেটা লিখবো, দেনাদারকে প্রাপ্য হিসাব বলা হয়, সেটা লিখবো প্রাপ্য, প্রাপ্য হিসাব। তো এখানে দেখো এই যে দেনাদারে কিন্তু কোনো নাম নাই, এখানে যদি নাম থাকতো তাহলে এখানেও কিন্তু আমরা প্রাপ্য হিসাব একটা হাইপেন দিয়ে তার নাম লিখতাম। তো কোনো প্রাপ্য অর্থাৎ দেনাদারের নাম নাই, সুতরাং কোনো নাম লেখা যাবে না, শুধু প্রাপ্য হিসাব কি আমরা এখানে ডেবিট লিখবো, প্রাপ্য হিসাব ডেবিট। আরেকটা আছে নগদে, তো নগদ তো সম্পদ, এখানে যেমন দেনাদারও সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আবার নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে, সুতরাং নগদকে আমরা লিখবো নগদান হিসাব, এটাও ডেবিট। আর ছিল বিক্রয়, বিক্রয় তো আমাদের আয়, আয় হিসাবে বিক্রয়কে আমরা ক্রেডিট লিখবো, বিক্রয় ক্রেডিট। এখন দেখো প্রাপ্য মানে ধারে ছিল 1,75,000 টাকা, এটা ডেবিট 1,75,000, আর নগদে ছিল 25,000। প্রশ্নটা আবার দেখো এখানে, এই যে ধারে বিক্রয় ছিল 1,75,000 মানে এটা বাকিতে, যেটা প্রাপ্য হিসাবে লিখছি আমরা, আর নগদে আছে 25,000। তো সেইটাই আমরা ওই প্রত্যেকটা টাকার সামনে সামনে লিখতে হবে যে প্রাপ্য ডেবিট 1,75,000 আর হলো নগদ ডেবিট 25,000 টাকা। তো 1,75,000 আর 25 মোট হলো 2 লাখ, এই 2 লাখ টাকা ক্রেডিট লাগবে বিক্রয়ের সামনে, এলো 2 লক্ষ। এবারে আমরা কারণ মানে ব্যাখ্যা লিখবো যে কারণটা কি, যে কারণ হলো ধারে এবং নগদে বিক্রয়, কারণ হিসাবে লিখবো ধারে ও নগদে বিক্রয়। তাহলে আমরা দেখলাম ধারে এবং নগদে বিক্রয়ের ক্ষেত্রে কি কি যাবে। এখানে কিন্তু মূলত আমরা এটাকে আলাদা আলাদা ভেঙে ভেঙেও দুইটাকে করতে পারতাম, যে নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট একটা, আবার প্রাপ্য ডেবিট বিক্রয় ক্রেডিট, কিন্তু সেটা কিন্তু করার দরকার নাই। এটা একত্রে যেহেতু একটা বিক্রয় আছে আমরা জানি, বিক্রয় তো ডেবিট ক্রেডিট না, বিক্রয় এখানে ক্রেডিট, সেই হিসাবে আমরা দুইটা আলাদা না করে এরকমের একটাই করব। এরপরে দেখো 10 তারিখের পর আছে 12 তারিখ। 12 তারিখে আছে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 30,000 টাকা। দেখো জনতা ব্যাংক যখন তোমাদের চতুর্থ অধ্যায় পড়িয়েছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যে ব্যক্তিবাচক হিসাব কী, সম্পত্তিবাচক হিসাব কী। তো দেখো জনতা ব্যাংক এটাও কিন্তু একটা ব্যক্তি, আমি বলছিলাম যে ব্যক্তি বলতে আমরা যে মানুষ আছি, এই যে ফয়সাল আহমেদ কবির যেমন ব্যক্তি, তেমনি কিন্তু জনতা ব্যাংক এও কিন্তু একজন ব্যক্তি, অর্থাৎ মানুষ ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা প্রতিষ্ঠান এগুলো ব্যক্তিবাচক হিসাবের আওতাভুক্ত। সুতরাং জনতা ব্যাংক কিন্তু একজন ব্যক্তি। এখন খেয়াল করো জনতা ব্যাংকে যদি আমরা হিসাব খুলতে যাই এবং টাকাও দেওয়া আছে 30,000 টাকা, যে যখন আমরা জনতা ব্যাংক হিসাব খুললাম তখন নগদ 30,000 টাকা আমরা দিয়েছি। তো দেখো তাহলে জনতা ব্যাংক যদি ব্যক্তি হয় এক্ষেত্রে জনতা ব্যাংক কিন্তু টাকা গ্রহণ করছে, অর্থাৎ সে সুবিধা গ্রহণকারী। তো ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারী কিন্তু ডেবিট হয়। সুতরাং সেই নিয়ম অনুযায়ী সূত্র অনুযায়ী জনতা ব্যাংকে আমরা ডেবিট লিখব। তাহলে এখানে দেখো আমরা লিখব জনতা ব্যাংক হিসাব ডেবিট। জনতা ব্যাংক ডেবিট, কারণ জনতা ব্যাংক এখানে সুবিধা গ্রহণকারী, সেই হিসাবে জনতা ব্যাংক ডেবিট।
আর আমরা কি দিয়েছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা দিয়েছি, সুতরাং নগদ টাকা জানি আমরা সম্পদ। তো আমাদের ব্যবসা থেকে যদি টাকা যায় তাহলে নগদ টাকা কমলে কী হবে, সম্পদ কমলে ক্রেডিট হয়। তো সুতরাং সূত্র অনুযায়ী সম্পদ কমছে নগদ, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে এভাবে আমরা যদি ব্যাংকে হিসাব খুলি তাহলে ব্যাংক সবসময় ডেবিট হবে, কারণ ব্যাংক হলো সুবিধা গ্রহণকারী, আর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নগদ টাকা চলে গিয়েছে, সেই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। এখানে টাকা আছে 30,000, ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষেই 30,000 টাকা লাগবে। কারণ হলো যে জনতা ব্যাংকে একটি হিসাব খোলা হলো। তো এরকমের ব্যাংকের ক্ষেত্রে যে কোনো একটা ব্যাংকেরই কিন্তু নাম থাকতে পারে, জনতা ব্যাংক, অগ্রণী, অর্থাৎ যে কোনো ব্যাংকের নাম যে কোনো একটা থাকতে পারে। সেক্ষেত্রে যে ব্যাংকের নাম থাকবে আমরা সেই ব্যাংকের নাম লিখবো। আবার মাঝে মাঝে অনেক সময় দেখবা অনেক প্রশ্নে ব্যাংকের কোনো নাম উল্লেখ নাই, শুধু এরকমের থাকে যে ব্যাংকে হিসাব খোলা হলো। তো ব্যাংকের নাম যদি না থাকে শুধু আমরা ব্যাংক হিসাবে লিখবো, যদি ব্যাংকের নাম থাকে ব্যাংকের নাম লিখবো, আর না থাকলে শুধু ব্যাংক হিসাবে লিখবো। অর্থাৎ প্রশ্নে যেরকম থাকবে আমরা উত্তরও সেই রকমেরই লিখবো। এই গেল 12 তারিখ। 12 তারিখের পর আছে 16 তারিখ, জানুয়ারি 16। দেখো 16 তারিখ আছে দেনাদারের নিকট থেকে চেক পাওয়া গেল 10,000 টাকা। তো দেখো দেনাদার অনেকজনই থাকতে পারে, যে কোনো একজন দেনাদারের নিকট থেকে আমরা একটা চেক পেয়েছি। এখন চেক পাইলে অবশ্যই কি হইবে, আমার চেক তো ব্যাংকে জমা দেবো নাকি, কারণ চেক মানে নগদ টাকা না, চেক পাইলে আমার ব্যাংকে সেটা জমা দিতে হইবে, তার মানে আমার ব্যাংকের নগদ টাকা বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব, অর্থাৎ চেক পাইলেও এই চেকটা অবশ্যই আমাদের ব্যাংকে জমা দেব।